আমাদের আজকে সাংবাদিক বৈঠক গত কয়েকদিন আগে কোচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা প্রেস মিট করা হয়েছিল। সেখানে বিভিন্ন রকম অভিযোগ তোলা হয়েছে। আমি বিনয়ের সাথে বলতে চাই যে কোচবিহার পৌরসভার নতুন বোর্ড আসার পরে শহরের বিভিন্ন প্রান্তের বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছে এবং আগের তুলনায় অনেক বেশি যত্ন সহকারে বাজার থেকে শুরু করে রাস্তাঘাট ড্রেন থেকে শুরু করে সারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে এবং ইতিমধ্যেই সারা শহরের প্রত্যেকটা ওয়ার্ডেরই কোথাও ড্রেন এবং বেশিরভাগ জায়গায় বেশিরভাগ ওয়ার্ডগুলিতেই বেশিরভাগ গলিগুলোতেই কোথাও ঢালাইয়ের রাস্তা, কংক্রিটের ঢালাইয়ের রাস্তা, কোথাও পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হয়েছে, কোথাও আবার পিচের রাস্তার কাজও শুরু হয়েছে, কোথাও কোথাও শেষ হয়ে গেছে, কোথাও কোথাও চলছে। এবং পানীয় জলের যে সমস্যাটা মারাত্মক ছিল, আমরা গত 2 বছরের মধ্যেই সেই সমস্যাটা অনেকটাই সমাধান করতে সক্ষম হয়েছে এবং হেরিটেজ শহর কোচবিহার, এই হেরিটেজ শহর কোচবিহারের যে উন্নয়নমূলক কাজগুলো, হেরিটেজের কাজগুলো সেটা দ্রুত গতিতে শুরু হয়েছে। সেই হেরিটেজ শহরের যে সমস্ত লাইট লাগানো হয়েছে সাগরদ্বীর চারদিকে, বৈরাগী দিকের চারদিকে, মদনমোহন বাড়িতে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, তারও দায় দায়িত্ব কোচবিহার পৌরসভা নিয়েছে, মেনটেনেন্স, ইলেকট্রিক বিল নিয়েছে। এবং কোচবিহার পৌরসভার রাজবাড়ির পিছনের দিকে যে নাগরিকরা থাকেন সেখানে জলের কোনো লাইন না থাকায় 4টে সোলার প্ল্যান্টের মাধ্যমে সেখানে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কোচবিহার শহরে 2টো সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। 2 বছরের মধ্যে আমরা আরও 6টা সুস্বাস্থ্য কেন্দ্র আমরা নতুন করে চালু করেছি। টেম্পোরারিলি অনুমোদন জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে আমরা বিল্ডিং শুরু করব। 2টো বিল্ডিংয়ের টাকাও এসে গেছে। ইতিমধ্যেই আমাদের ভাড়া গাড়ি ছেড়ে দিয়ে, বিশেষ করে জেসিবি ছিল, ডাম্পার ছিল এবং ট্রাক্টর ছিল, সেগুলি ভাড়াগুলো সব ছেড়ে দিয়ে আমরা ইতিমধ্যেই 9খানা গাড়ি কিনেছি, 4টা জেসিবি আমরা কিনতে সমর্থ হয়েছি এবং সারা শহরে যে বৈদ্যুতিক ব্যবস্থা, স্ট্রিট লাইট, সেটাও আমরা যেগুলো বন্ধ ছিল বন্ধ ক্লিয়ার করে, কোথাও সারাই করে, কোথাও নতুন লাইট কিনে নতুন লাইট বসিয়ে আমরা সেই সারা শহরে যে বিদ্যুতায়নের ব্যবস্থাটা, সেটাও কিন্তু আমরা স্বাভাবিক রাখতে সমর্থ হয়েছি। সব মিলিয়ে ধীরে ধীরে দ্রুত সারা শহরের যে উন্নয়নটা আজকে চোখে পড়ার মতো হয়েছে। এমত অবস্থায় আমাদের 2010 সালের পরে নতুন যে সমস্ত বাড়িঘর হয়েছে, ফ্ল্যাট বাড়ি হয়েছে, মল হয়েছে, হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, নার্সিংহোম হয়েছে, সোনার দোকান হয়েছে, বসত বাড়ি হয়েছে, দোকানঘর হয়েছে, মার্কেট কমপ্লেক্স হয়েছে, এর কোনো অ্যাসেসমেন্ট হয়নি। 2টো অ্যাসেসমেন্ট ডিউ ছিল, একটা 2015, একটা 2020 সালে। সেই ক্ষেত্রে আমরা 2022 সালে আসার পরে রাজ্য ভ্যালুয়েশন বোর্ড তারা এসে সারা কোচবিহার শহরের 2010 সালের যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে তার 15 সালে একটা অ্যাসেসমেন্ট হয়েছিল। ওই অ্যাসেসমেন্ট বাদ দিয়ে 2015 থেকে 2020 বাকি অ্যাসেসমেন্টটা করে তারা নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশগুলো আমরা সার্ভ করে দিয়েছিলাম। তার মধ্যে 60 দিন সময় ছিল, যাদের আপত্তি করার ছিল তারা
6 ডিসেম্বর 2023-এর মধ্যে তারা আবেদনপত্র জমা দিয়েছে। তাতে আনুমানিক 4000-এর মতো আবেদনপত্র জমাও করেছে। যেহেতু সামনে নির্বাচন ছিল, আমরা স্থগিত করে রেখেছিলাম। পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দেন যে এখনই সেই হিয়ারিংয়ের নোটিশটা পাঠানো যাতে না হয়, স্থগিত রাখা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সেই হিয়ারিংয়ের নোটিশগুলো পাঠানো আমরা স্থগিত রেখেছি। আবার যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দেবেন তখন সেই নোটিশগুলো, হিয়ারিংয়ের নোটিশগুলো পাঠানো হবে। এটা রাজ্য ভ্যালুয়েশন বোর্ড এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দেবেন তখন সেটা পাঠানো হবে। আর আরেকটা জিনিস, সেটা হলো ব্যবসায়ী সমিতি 8-10 বার আলোচনা করে বারবার তারা এই আমাদের পৌরসভার পরিচালিত যে স্টলগুলো রয়েছে তার ভাড়া সেটেল আপ করেছে এবং গত 20, 25, 30 বছরের মধ্যে কুচবিহার পৌরসভা পরিচালিত স্টলগুলো ভাড়া বৃদ্ধি হয়নি এবং প্রচুর, প্রায় কয়েক লক্ষ স্কোয়ার ফিট স্টল রয়েছে, যেগুলো ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে যতটা জানতে পেরেছি যে তাদের কাছে কোনো কাগজপত্র নেই, তারা দখল করে বসে রয়েছে। এটা অনেক বেশি হওয়া উচিত, কারণ যেখানে 100 স্কোয়ার ফিটে 40-50 লাখ টাকা, 30 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, বিক্রি করে 2-3টা ভাগে ভাগ হচ্ছে, কারা নিচ্ছে আমি জানি না, শুনেছি 2-3টা ভাগে ভাগ হয়। তো কুচবিহার পৌরসভা কোনো পয়সা পাচ্ছে না তাতে। তাহলে এই যে কুচবিহার পৌরসভার প্রপার্টি, কুচবিহার পৌরসভারই সম্পদ, সেটা বিক্রি করে যদি কেউ নিয়ে চলে যায় টাকা, তাহলে তো কুচবিহার পৌরসভাটা আটকাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কুচবিহার পৌরসভার সমস্ত বোর্ড মিটিংয়ে বোর্ডের মেম্বাররা সবাই মিলে আলোচনা করে, এবং যেহেতু এটা বেআইনি কাজ হতে যাচ্ছে, সুতরাং আলোচনা করে একটা রেট ঠিক করেছি যে 40 লাখ যদি হয়, 50 লাখ যদি হয়, রোড সাইড যদি হয়, সেভাবেই একটা 3 ধরনের রেট ঠিক করেছিল যে 2.5 টাকা যারা ট্যাক্স দেয় স্কোয়ার ফিটে তাদের একটা রেট, 2 টাকা যারা ট্যাক্স দেয় স্টলে তাদের একটা রেট, 1.5 টাকা যারা ট্যাক্স দেয় তাদের একটা রেট। এইভাবে 3টে স্ল্যাব করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন তিনি মুখে আমাদের বলেছিলেন একবার যে ঠিক আছে 20%, 30% আপনারা ধরে নেন, বাকিটা ছেড়ে দেন। গরিব এরা ব্যবসায়ী আছে, অনেক সময় অনেক কাজে তারা বিক্রি করে, করতে হয়। আমরা তখন বলেছিলাম যদি এটা বিক্রি মানে কি হস্তান্তর হবে, কিন্তু পৌরসভার সাথে কথা বলে দিতে হবে, হস্তান্তর করতে হবে, কারণ যাকে দিচ্ছে সেই মানুষটা কেমন এটা তো পৌরসভাকে জানতে হবে, সে ভালো মানুষ না ভালো মানুষ নয়। কারণ কারা আমার ভাড়াটিয়া হবে সেটা পৌরসভাকে জানতে হবে, কারণ সেই ভাড়াটিয়ার দ্বারা যদি কোনো ক্ষতি হয়, পৌরসভা একটা কোনো অন্তর্ঘাত হয়, যদি কোনো কিছু হয়, তাহলে তো তখন আইন প্রশাসন পৌরসভাকেই ধরবে, দায়িত্বটা পৌরসভার। সুতরাং সেই ক্ষেত্রে পৌরসভার কাছে আসবে, সেখানে আন্ডারটেকিং দেবে, পৌরসভার আলোচনা করবে, তার সাথে আলোচনা করে ফাইনাল করবে। তার আগে ইচ্ছা করলে কোনো দোকানদার যে কাউকে তার দোকানটা দিতে পারে না। মুখ্যমন্ত্রীর যে কথাটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী না করে দেওয়ার পরও কিভাবে বাড়ানো হচ্ছে, মুখ্যমন্ত্রী আমি ভালো করে পরিষ্কার শুনুন, মুখ্যমন্ত্রী যে অ্যাসেসমেন্টটা হয়েছিল ওই অ্যাসেসমেন্টের নোটিশটা স্থগিত রাখতে বলেছে, অন্য কোনো কথা কিন্তু বলেনি। কেউ বলছে ট্যাক্স মুকুব হয় না, মুখ্যমন্ত্রী কখনোই ট্যাক্স মুকুবের কথা বলেনি, এটা একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে যে নোটিশটা তুমি স্থগিত রাখো। উনি এটাও বলেছে, আপনারা শুনেছেন, যে পরবর্তী সময় রবির সাথে কথা বলে আমি পরে এইটা ব্যাপারে ভাববো, নির্দেশ দেব। আমরা তার নির্দেশের জন্য আমরা অপেক্ষায় থাকবো। দাদা, ব্যবসায়ীরা তো আপনাদের একটা স্মারকলিপি দিয়েছে, ওদের আনুমানিক তাদের কি তালিকা তৈরি করেছেন? হ্যাঁ, তালিকা আছে, এই যে আমাদের তালিকা, সেই ব্যবসায়ীদের তালিকা তৈরি করেছেন। হ্যাঁ, 145টা ব্যবসায়ী রয়েছে, ছোট বড়। ব্যবসায়ীরা বলছে যে আপনার ওদের সাথে আলোচনা না করে বাড়িয়েছেন। কোনটা? ওই যে নামজারির ক্ষেত্রে টাকা পয়সা নামজারি বলে এখানে কিছু হয় না, প্রপার্টিটা হলো কুচবিহার পৌরসভা,
এটা হস্তান্তর, এটা ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করার কথা নয়, তাও করেছিলাম। কারণ এটা আমাদের স্টল, আমাদের ভাড়াটিয়া, ওটা ব্যবসায়ী সমিতির ভাড়াটিয়া নয় তো, আমাদের পৌরসভার ভাড়াটিয়া, পৌরসভার প্রপার্টি। তো ওটা যদি কেউ বিক্রি করে, এটা তো মেনে নেওয়া যায় না। বলছি যে প্রতি স্কোয়ার ফিট ওরা বলছে যে 4 থেকে 5 হাজার টাকা করে। এটা আমি বলবো অহেতুক। যে সমস্ত ব্যাপারে পুরসভার ব্যবসায়ী সমিতির অধিকার নাই, সেখানে তারা হস্তক্ষেপ করছে। সারা রাজ্যে 128টা পৌরসভা রয়েছে, কোনো পৌরসভাতেই ব্যবসায়ী সমিতি এভাবে হস্তক্ষেপ করে না, কুচবিহার ছাড়া। কুচবিহারে আরও 5টা পৌরসভা রয়েছে, এটা তো কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। আজ পর্যন্ত কি কোথাও একটা ডেপুটেশন দিয়েছে? 10 টাকা 12 টাকার নিচে সরকারি যে পৌরসভার স্টল আপনি দেখান, 10 টাকার নিচে যদি দেখাতে পারেন, আমি তখন আপনার যা শাস্তি দেবেন মেনে নেব। 10 টাকা দিয়ে স্টার্ট হয় প্রত্যেকটা পৌরসভার স্টলের ভাড়া, আস্তে আস্তে 70-80 টাকা পর্যন্ত ওঠে। এখানে প্রাইভেটেও তো 80 টাকা, 100 টাকা, 120 টাকা স্কোয়ার ফিট, সেখানে আমরা 2 টাকা, 2.5 টাকা, 1.5 টাকায় দিচ্ছি। কোথাও নেই, কোথাও তাদের একটা ডেপুটেশন নেই। এবং ব্যবসায়ী তো সবাই, খালি আমাদের পৌরসভার স্টলের ব্যবসায়ী তারাই কি ব্যবসায়ী? বাকি যারা প্রাইভেট দোকান ভাড়া নিয়ে যারা ব্যবসায়ী, তারা ব্যবসায়ী নয়? আমরা ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে আপনারা ওটাও আপনার দেখার দায়িত্ব, যে কেন 100-120 টাকায়, 150 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট নিয়ে কেউ ব্যবসা করবে আর কেউ 1.5 টাকা 2 টাকায় ব্যবসা করবে। আপনারা একটা আপনার সমিতির থেকে সেই মালিকদের, দোকান মালিকদের সাথে কথা বলুন যে ভাই এত ভাড়াতে আপনারা কেন নিচ্ছেন? 40 টাকা 50 টাকা যাই হোক, আপনারা একটা রেট করে বা 20 টাকা রেট করে আপনারা করুন যে এর নিচে ভাড়া নিতে পারবে না কোনো ব্যবসা, দোকান মালিক বা বাড়ির মালিক, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে একটা সামঞ্জস্য থাকতে হবে, এবং ব্যবসায়ী সমিতিকেও ডাকবো, তাদের সাথেও আলোচনা করবো। লাইসেন্স, ট্রেড লাইসেন্স যাদের একটা বেশি আছে দোকান, কিন্তু ট্রেড লাইসেন্স একটা, এদেরকে কি করবে? এদেরকে তো আমরা ব্যবসায়ী সমিতিকে বলেছি যে আপনারা এটা দেখেন। আর আমাদের যারা লাইসেন্স ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে, তারাও গিয়ে গিয়ে দোকানে বলেছে এবং তারা নোট করে নিয়ে এসছে যে আপনার এই একটা দোকান আছে লাইসেন্স, ট্রেড লাইসেন্স, আপনার এই আরও 7খানা দোকান, এই অমুক 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 জায়গায়, হ্যাঁ, গোডাউন আছে আপনার ট্রেড লাইসেন্স তো করেননি সেগুলো। আমরা ব্যবসায়ী সমিতিকে বারবার অনুরোধ করেছি যে আপনারা একটু সহযোগিতা করেন, এই ব্যাপারগুলো দেখুন, আপনারাই দেখুন, আপনারা সহযোগিতা করুন। আমরা বলতে পারবো না, আমরা তখন ছিলাম না। তাহলে কি আগের বোর্ডের দায় এটা? কার দায় বলতে পারবো না, আমরা এটা খোঁজ খবর নিচ্ছি। ওদেরকে ডাকলে ওদের কাছে কি কাগজপত্র আছে, কারণ আমাদের কাছে কোনো কাগজপত্র ফাইল পাইনি। ওদের ডাকলে আমরা বুঝতে পারবো যে ওদের কাছে কি কাগজপত্র আছে। নজরদারি করার কথা পৌরসভার কর্মী বা আধিকারিক, তাদের বাজার দেখার কথা, তারা কি করছিল সেই সময়? তারা ঠিকই আছে, তখন যারা দায়িত্বে থাকে, বোর্ড থাকে, তাদের মেন, তারা কি করেছে না করেছে সেটা ওদের ডাকার পরে আমাদের আধিকারিকরাও থাকবে, যারা বাজার দায়িত্বে তারাও থাকবে, তাদের সামনে হিয়ারিং হবে। মানে এই ব্যবসায়ী ডাকবে না, 145? হ্যাঁ, সবাইকে ডাক, কার কাছে কি কাগজপত্র আছে, কিসের ভিত্তিতে সেই স্টলটা সে ব্যবহার করছে সেটা দেখবো। আবার আমি জানতে পেরেছি পুরনো মাছবাজার ওখানেও একটা 2 তলা কি 3 তলা পৌরসভারই বাড়ি, বলছে যে ওটা বিক্রি হয়ে গেছে, ওটা কিনে নিয়েছে। এখনও আমি কাগজপত্র পাইনি, আমার কাছে ফাইল নেই, সেটা আমরা খোঁজ করে দেখব। আমাদের বোর্ড এই 2 বছর একটা কঠিন অবস্থার মধ্যে দেখছে। কী করেছে আমি বলতে পারবো না তৎকালীন সময়, আমার এই নতুন বোর্ড বলতে পারবে না। এখন আমরা নতুন বোর্ড আস্তে আস্তে যেখানে যেখানে লিকেজগুলো রয়েছে, ভুল ত্রুটি যেখানে রয়েছে, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করছি। ওটা কি ব্যক্তিগত স্বার্থে কি ফাইল রেকর্ড করতে হবে? আমি এটা বলতে পারবো না। আগের ভোটগুলো তো রাজ্য সরকারের ছিল, তাদেরও কি ডাকা হচ্ছে? তাদের কাছে জানা হবে যে কী কারণে তারা করেনি? সেটা পরে আমরা দেখবো, আমার বোর্ডে আমরা আলোচনা করব, সবাই মিলে আলোচনা করে যা করব আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা যতগুলো সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছি, আমরা বোর্ডে আলোচনা করে সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্তগুলো নিয়েছি। চেয়ারম্যান কখনো কোনো সিদ্ধান্ত একা নেয় না, চেয়ারম্যান এক্সিকিউট করে ওই বোর্ডের যে সিদ্ধান্তটা কার্যকরী করে। অনেকে ভাবে যে চেয়ারম্যান করছে, চেয়ারম্যান হয়েছে, আমি
এটা বলছি কোনো ফাইলপত্র আমি খুঁজে পাইনি। কিভাবে ওরা এটা দখল করে রয়েছে সেটা আমরা এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথমের দিকে তাদের চিঠি করে ডাকবো, ব্যবসায়ী সমিতিকেও ডাকবো, আমাদের আধিকারিক যারা আছে তাদেরকেও ডাকবো, ডেকে আলোচনা করি। আলোচনা করলে বেরিয়ে আসবে, তখন দেখা যাবে যা হবে। পরে আবার বোর্ড মিটিং ডাকবো, বোর্ড মিটিংয়ের ডেকে বোর্ড মিটিংয়ের মেম্বাররা যা আলোচনা করবে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। 2550টা স্টলের মধ্যে কতগুলো স্টল অবৈধভাবে বিক্রি হয়েছে আপনাদের মনে হচ্ছে? হ্যাঁ, কতগুলো স্টল অবৈধভাবে বিক্রি কোনটা? এই 2550টা স্টলের মধ্যে ওটা নয়, এইটা আলাদা। 145টা তো উপরতলায় ওটা না, আপনাদের উপরতলা ছাদ ফাদ দেখা এমনি যাচ্ছে। জানছি 2550টা স্টল রয়েছে, এর মধ্যে কোনোটা অবৈধভাবে বিক্রি হয়েছে বা কিছু এরকম? অনেক স্টল বিক্রি হয়েছে, এটা আজকে বলবো না, ওটা আমরা খবর নিচ্ছি, ওরা তথ্যটা জোগাড় করা কমপ্লিট হয়নি।